ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে জানালেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের জন্য ইইউর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোটের আয়োজনের তাগিদ। রাজধানীর সাদেতপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, জানালো ফায়ার সার্ভিস। কুমিল্লায় যত্রতত্র চলছে অবৈধ ইট ভাটা, চরম হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য। প্রশাসনের গাফলতিকে দুষছেন স্থানীয়রা। আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে মুকুলে ছেয়ে থাকা আম বাগান, বাম্পার ফলনের আশা চাষিদের। সুরক্ষার তৎপর কৃষি বিভাগ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ হাই ভোল্টেজ ম্যাচে দুপুরে গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামবে অজিরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু আজ ঢাকা থেকে এসেছেন সাভারে ফুল দেওয়ার জন্য। তো এই মুহূর্তে যেটি তারা নীরবতা পালন করেছেন শহীদদের স্মরণে। তো আমরা দেখতে পাচ্ছি যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যে ফুলটি সেটি যে শহীদ বেদি রয়েছে সেখানে দিচ্ছেন। আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। নাহিদ ইসলামের সাথে কিন্তু রয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সাজিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তারাও কিন্তু রয়েছেন। এছাড়া যে কেন্দ্রীয় কমিটি রয়েছে জাতীয় নাগরিক পার্টির তারা সকলেই কিন্তু এসেছেন। তো এই মুহূর্তে শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু শেষ হয়েছে এবং আজকে তাদের কিন্তু দুটি কর্মসূচি রয়েছে। প্রথমটি কিন্তু আজ সাভার যে স্মৃতিসৌধ সেখানে আজকে যে শ্রদ্ধা নিবেদন সেটি রয়েছে এবং তার পরবর্তীতে আজ সকাল ৯টায় রায়ের বাজার যে বধ্যভূমি রয়েছে সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতা কর্মীরা তারা সেখানে যাবেন এবং সেখানেও শহীদদের বুদ্ধিজীবীদের প্রতি আসলে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং যারা জুলাই ২৪-এ যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাই নিহত যারা ছিলেন, যাদের কবর রয়েছে সেখানে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে, সেখানে কিন্তু তাদের যাওয়ার কথা রয়েছে এবং এখান থেকে কর্মসূচি শেষ হওয়ার মধ্য দিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা করবেন এবং সকাল ৯টায় তাদের রায়ের বাজার সেখানে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। তো আজকে জানিয়ে রাখি যে এই দলটি কিন্তু আত্মপ্রকাশ করেছে ২৮শে ফেব্রুয়ারি এবং সেদিন আত্মপ্রকাশের পরে আজ কিন্তু তাদের প্রথম যেই রাজনৈতিক কোনো ধরনের রাজনৈতিক যে কর্মসূচি সেটি আজই প্রথম। তো সকাল ৭টায় ঢাকা থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের যে পুরো রাজনৈতিক দলটি রয়েছে তারা এসেছেন সাভারে এবং তারা কিছুক্ষণ আগে আমরা সরাসরি যুক্ত ছিলাম, দেখাচ্ছিলাম তারা কিন্তু এই সাভারে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি তারা নিবেদন করছেন। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই যে দলটির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সংবাদ মাধ্যমে কথা বলার কথা রয়েছে, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে নাহিদের সাথে যুক্ত হব। তো তারা কিন্তু ঢাকা থেকে তাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে তাদের সকল সদস্যকে নিয়ে, সকল নেতাকর্মীদের নিয়ে কিন্তু তারা এই সাভারের উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের যে শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে সেটি কিন্তু তারা করেছেন। তো মূলত আজকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, সাভারের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা যেটি বলছেন যে প্রথম যে কর্মসূচি সেটি কিন্তু তারা আজকে এই ফুল দেওয়ার মধ্য দিয়ে আসলে পালন করেছেন এবং
এরপরে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে কিন্তু তাদের সরাসরি কথা বলার কথা হচ্ছে। তো জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলবেন। তো আমরা আসলে সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করব। তো এখানে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন। তারা কিছুক্ষণ আগে কিন্তু ফুল দিয়েছেন এবং আমরা সরাসরি সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ভাই আমি বলি, আমাদের যে ডেকোরাম আছে সব আপনি একটু ওয়াইড হন, আপনি একটু ওয়াইড হন। আপনি একটু ওয়াইডে যান প্লিজ, একটু ওয়াইডে যান। ওয়ালি ভাই আমাকে দিয়ে দেন ভাই, আপনারা একটু পিছান, আপনারা পিছান, তাহলে তো পাচ্ছে না কেন? 3-4 জনের এত ঘুম দিয়ে চাপে আছে ওদিকে। ঘুম দেন, বসে ধরেন, আপনাকে একটু ধরেন। আবার এখানে কই যান? উনাদের একজন ভাই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ভাই আস্তে অস্থির হন না। একজন আরেকটু পিছায় দাঁড়াইতে হবে। আর বসে ধরতে হবে। কিছু দাঁড়া করলে ভালো হইতো। সবাই গ্যাপগুলোতে যেন দেখা যায়। যাবে এখানে দেখা যাবে। কালকে দেখেন ছবিটা শিশির ভাই। আচ্ছা অর্পিতা আপু সঞ্চালনা করে দেয় একটা ভাই, প্রথমে সঞ্চালনাটা করে আপনাকে দিয়ে দেয়, তারপর ওকে দিয়ে দেয় করে তাহলে প্রথমে গ্যাঞ্জামটাতে আপনাদের কথা কাটা পড়বে না। না এটা খারাপ দেখা আমাদের ঠিক আছে ভাই, আমরা একটু শুরু করব ভাই। এটা একটু পিছান ভাই, ফোন নেক্সাস নিবাবু পর্যন্ত ক্লিয়ার করো, নিবাবু পর্যন্ত। ভাই এটা ধরেন, এখানে কে আছেন ভাই? ভাই আমার হাতে আচ্ছা ভাই আপনি শুরু করে দিন ভাই, একটু আচ্ছা আমরা আমাদের শুরু করে দিলাম আমরা আমাদের আজকে প্রথম দিনের কর্মসূচির প্রথম যে কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি শুরু থেকে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা শুরু থেকে আরেকবার শুরু করি। আমাদের রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, এই কর্মসূচির প্রথমেই আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশের সর্বস্তরের জনতা, সাংবাদিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধে এসেছি। ৭১ সালের লক্ষ লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে। বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা, ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণ্যের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে, যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। সে অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি, সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। আমরা এও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। এই সময়ে আজকে আমাদের আরও একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে। ২৪-এর যারা শহীদেরা আছেন আমরা তাদের কবর জিয়ারতে যাব, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা চাইব যারা সাংবাদিকরা আছেন, যারা বাংলাদেশের আপামর জনতা আছেন, তাদের সকলের দোয়ায়, তাদের সকলের ভালোবাসা নিয়ে, প্রত্যাশা এবং পরামর্শ নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সামনের দিনে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী, আজকে আমরা একটি ঐতিহাসিক পরিস্থিতি এখানে একত্রিত হয়েছি। আমরা শহীদদের এখানে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি এবং আমরা কবর জিয়ারতের মধ্যে যাব। আমাদের ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি, লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে। তো আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। এবং আমরা বলেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো। এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ, সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব। সেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। শহীদদের প্রতি আমাদের যে ৭১-এর শহীদ এবং জুলাইয়ের শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই, তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি। নাহিদ ভাই, একটু সেকেন্ড রিপাবলিক কি অথবা স্বপ্ন নাকি বাস্তবায়নযোগ্য বিষয়? এটি বিএনপি প্রশ্ন করতেছে, এরা আমরা বুঝি না, দুর্বোধ্য। আপনি বলবেন না দুর্বোধ্য কিনা সেকেন্ড রিপাবলিক? এটার সঙ্গে একটু যোগ করতে চাই, গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিকের অনেক বিএনপি নেতা বলেছেন এর মধ্যে যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি দীর্ঘায়িত হবে, অনেকে ষড়যন্ত্রের কথাও বলছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, ২৪-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। নাহিদ ভাই, জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের যে বিচার, সেটা কি আপনারা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে দেখতে চান, নাকি আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের চাপ থাকবে আর কি, কবের মধ্যে আসলে দেখতে চান জুলাই অভ্যুত্থানের যে বিচার? আমরা জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। ধন্যবাদ। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রথম দিনের প্রথম কর্মসূচি এখানে শেষ। আপনাদের কাছে আহ্বান থাকবে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলতি বছর ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাজ্জাল হাবিবের সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। এ সময় ইইউ কমিশনার জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর হাজ্জাল হাবিবের বিকেলে মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের বাংলাদেশের পাশে আছে ইইউ। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region.
অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোডম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক একদিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানী স্কাটন লেডিস ক্লাবে জুলাই আগস্ট আন্দোলনে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি আরো বলেন, শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে করুক, জামায়াতে ইসলামী তাদের নিয়ে রাজনীতি করবে না। জামায়াতে ইসলামী তাদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে বলেও তিনি জানান। একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন সৌদি প্রবাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মানা হয়নি রাজুকের বিল্ডিং কোড। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর শাহজাদপুর মূল সড়কে দাঁড়িয়ে আছে 6 তলা এই ভবন, যার আন্ডারগ্রাউন্ডেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দোতলায় রয়েছে বিউটি পার্লার, যার ওপরে রয়েছে আবাসিক হোটেল। সোমবার বেলা 12টায় ভবনটিতে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে যায় প্রতিটি ফ্লোরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দোতলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। দোতলা থেকে হালকা হালকা লাগতে লাগতে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে 2-3 তলা থেকে গ্লাস ভাঙা 4-5 জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল। 12টার দিকে আমি একটা হিসাব করতেছিলাম, তো আমার ভাইগনা দোকানে আছে, ভাইগনা বলতেছে মামা আগুন। পরে বাইরে দেখি দোতলায় আগুন, দোতলায় পার্লার ছিল। আমি রাস্তার উপরে ছিলাম, তখন এই পারে আসলাম, দেখলাম যে আগুন মোটামুটি 12টা বাজে। তখন আগুনটা এখানে ধরছে 2 তলায়।
পাল্লার থেকে মনে সম্ভবত আগুনটা উপরে উঠছে। পরে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বিল্ডিং কোড মানা হয়নি। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই আগুন লাগছে, সাথে সাথে আমাদের বাড়িদার থেকে 2টা টার্ন আউট ঘটনাস্থলে আসে। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু, 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। নিহত 4 জনই পুরুষ, তাদের একজন সৌদি প্রবাসী ছিলেন বলে জানায় পুলিশ। আমরা 4টা ডেড বডি উদ্ধার করছি, একজনের পরিচয় পাওয়া গেছে কারণ তার ছেলে ছিল সাথে, তো ছেলেটাকে আমরা পাইছি। আজকে সকাল 8টায় বাপ এবং ছেলে সহ এখানে আসছিল, ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে গেছে, বাবাটা মারা গেছে, আর বাকি 3টা ডেড বডির এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কমপক্ষে 20 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে নির্মাণাধীন ঢালাইয়ের উপর পা দেওয়াকে ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে লাঞ্ছিত করে পুরান ঢাকার লালচান মুকিম লেন এলাকার কতিপয় যুবক। এর জেরে সম্রাটের কয়েকজন সহপাঠী সেখানে বিষয়টির প্রতিবাদ করলে তাদের উপর স্থানীয় যুবদল নেতা শহীদ ইসলাম শহীদের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঘটনাস্থলে জড়ো হলে মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। রাতভর চলা দুপক্ষের সংঘাত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসির আশ্বাসে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে। আমাদের 18 ব্যাচের এক ছোট ভাইকে ধোলাইখালে কিছু সংখ্যক গুন্ডাবান্ডা মারধর করে। আমরা যাওয়ার পরে এই এলাকার গুন্ডাবান্ডারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা যারা আছি আমাদের আরো কিছু ফোর্স আসতেছে, আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। মুনাফালোভী এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা এসব ইটভাটা ঘরে তুলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে চরম হুমকিতে পড়েছে জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য। কুমিল্লার প্রতিনিধি সুমন কবিরের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। কুমিল্লার জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব ইটভাটা। বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হওয়া সহ হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। অবৈধ ইটভাটাগুলো অবাধে পরিচালিত হয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এসব অনিয়ম দেখেও দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিকার হইতে আছে ঠিকই, তো মানুষের শ্বাসকষ্ট বাইরে এটা সবকিছু সমস্যা হইতে আছে। এই যে বেরিক ফিল ক্ষেতের পাশে ইটভাটা থাকলে মানে ক্ষেতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায়। তো অনেক ফসল নষ্ট, আম কাঁড়ল যত আছে সব নষ্ট হয়ে গেছে ইটভাটার ধোঁয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়ছে, সেই সাথে ফসলি জমিও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করছে সুশীল সমাজ। অবৈধভাবে যে সকল জায়গায় যারা ইটভাটা করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, অনতি বিলম্বে সেই ইটভাটাগুলি বন্ধ করা উচিত। অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। যেগুলো অবৈধ ইটভাটা চালাচ্ছে তাদের প্রায় 8টা ইটভাটা ভাঙা হয়েছে, এর মধ্যে প্রায় 15-20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় প্রায় 31টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে আছি। কুমিল্লায় 106টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আর 32টি অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
গাছে গাছে ভরে গেছে আমের মুকুল। সোনালী শোভায় মৌ মৌ গ্রানে বসন্তী হাওয়ায় দোল খাচ্ছে মুকুল। এবার আবহাওয়া ভালো থাকায় মুকুলে ছেয়ে থাকা আম বাগান থেকে বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এদিকে অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বইছে ফাল্গুনী হাওয়া, গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। যেমন তার সোনালী সৌন্দর্য তেমনি ঘ্রাণ। মুকুল ভরা ডালে হাতছানি দিচ্ছে নতুন পাতা। পঞ্চগড় জেলার মাটি তুলনামূলক উঁচু ও বেলে দোআঁশ প্রকৃতির। এসব জমিতে বানানা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, খিরসা, আমরুপালি, মিশ্রিভোগ, বারোমাসি, সূর্যপুরী, হাড়ি ভাঙার ফলন ভালো হয়। এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এবার যে মূল আসছে, আল্লাহ যদি আকাশের দুর্যোগ ঠিক রাখে তাহলে হয়তো ইনশাল্লাহ আমি এর আগের চেয়ে এবার অনেক বেশি দাম পাবো। আশেপাশে এলাকার সব দিকে শুধু আমের বাগান করছে। আমের বাগান করে মানুষজন আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে আম উৎপাদন করতে হয় এবং এই আম কিভাবে জৈব বালাইনাশক বীজ দিয়ে আমরা সেফ ফুড করতে পারি। মেহেরপুরের আম বাগানগুলো ভরে গেছে মুকুলে। স্বাদ ও পুষ্টিগুণে এ জেলার আমের সুখ্যাতি সর্বত্রই। তাই মেহেরপুরের আম এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। ফলন এবং মান ধরে রাখতে ব্যস্ত সময়ে পার করছেন বাগান মালিকরা। এবার খুব সুন্দর মুকুল হয়েছে, এত মুকুল হয়েছে বলার কথা না। আমার 65 বছর বয়স, তার ভিতরে এই বছরকার মতো আমের মূল আমি আর এত আমের মূল দেখিনি। যদি ঝড়ঝাপটাতে যদি না নষ্ট হয় তাহলে এবার আশা করি যে এবার খুব ভালো আম হবে। এখানকার চাষিদেরও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যে সমস্ত গাছে এখন পর্যন্ত 3-4 ইঞ্চি মুকুল বের হচ্ছে, ওই সমস্ত গাছে একটা ফাঙ্গিসাইড একটা ইনসেক্টিসাইড দিলে তাহলে যে ঘন কুয়াশা দিয়ে বাইসিলিয়াম গ্রো করে, ছত্রাক গ্রো করে, আমের মুকুল পুড়ে যায়, সেই পোড়া সমস্যা থেকে তারা অনেকটাই সেটা কন্ট্রোল করতে পারবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা পঞ্চগড় ও মেহেরপুরের আম চাষিদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।